নমস্কার বন্ধুরা। বর্তমানে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের নিফটি 24,000-এর রেঞ্জে দাঁড়িয়ে থাকলেও মার্কেটের বেশ কিছু কোম্পানিতে রিটেল ইনভেস্টরদের ট্র্যাপে ফেলার মতন বেশ কিছু সাইন চোখে পড়ছে। যেরকম 2023-24-এ বিসিজি গ্রুপের মতন কোম্পানি থেকে আমি আপনাদের বাঁচিয়েছিলাম। ইনিশিয়ালি হয়তো আমি কোম্পানি নিয়ে নেগেটিভ বলার পরেও কোম্পানিগুলো বাম্পার রকেটের মতন উপরে গেছিল, কিন্তু ফাইনালি সেই সমস্ত কোম্পানি আজকে ধূলিসাৎ হয়ে যেতে আমরা দেখেছি। একইভাবে আপনারা মনে করে দেখুন, মিস্টার ফুডের মতন কোম্পানিতে যে কি ধরনের চুকলিবাজি বা রিটেল ইনভেস্টরদের কিভাবে ট্র্যাপে ফেলা হয়েছিল সেগুলো আমি আগে থেকেই আপনাদের সাবধান করে দিয়েছিলাম, আর সেই সমস্ত কোম্পানি আজকে অলমোস্ট ধূলিসাৎ হতে যাচ্ছে। আজকের মার্কেটে যদিও কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, বাই অথবা সেলের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, দুটো কোম্পানি আপনার সাথে ডিসকাস করব, যে দুটো কোম্পানিতে ঠিক যেভাবে বিসিজি গ্রুপের রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের ট্র্যাপে ফেলা হয়েছিল, যেভাবে মিস্টার ফুডের মতন কোম্পানিতে ট্র্যাপে ফেলা হয়েছিল, সেরকমই কিছু ট্র্যাপ এই দুটো ট্রেন্ডিং কোম্পানি ডিসকাস করব, যে দুটো কোম্পানির মধ্যেই বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনি কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স শোনেন, কোম্পানির এক্সপেনশন প্ল্যান শোনেন, আপনার মনে হবে পুষ্পেন্দু কিছুই জানে না। কিন্তু যদি আপনি কোম্পানিগুলোর অ্যাক্রুয়ালস আর্নিং দেখেন, অ্যাকচুয়ালি কোম্পানির ব্যালেন্স শিটের ভিতরে ঢুকে দেখেন, তাহলে কমপ্লিটলি কোম্পানিগুলো রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের ট্র্যাপে ফেলার চেষ্টা করছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে। সেই অ্যাডভান্স অ্যানালাইসিসগুলোই এই ভিডিওতে আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। এই দুটো কোম্পানি বর্তমানে একেবারে ট্রেন্ডিং ইন্ডাস্ট্রির মধ্যে বিলং করছে এবং এই কোম্পানিগুলো বর্তমানে রিটেল ফেভারিট স্টক, কিন্তু এই কোম্পানিতে রিটেল অতীতে বহুবার ফেসেছে এবং এই ধরনের কোম্পানিতে রিটেল তাদের ক্যাপিটালকে জিরো করে। তো চলুন কোম্পানিগুলোর মধ্যে কি চুকলিবাজি বা কিভাবে রিটেল ইনভেস্টরদের ট্র্যাপ করা হচ্ছে সেগুলো বোঝাই আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পুষ্পেন্দু সবসময় অরিজিনাল ভিউটাই আপনাদের সামনে রাখে। আপনারা কোনটা দেখতে চাইছেন সেই ধরনের অ্যানালাইসিস কখনোই পোস্ট হয় না, যেটা অ্যাকচুয়াল আপনাদের মানে নলেজ গেইন করতে হেল্প করতে পারে। স্রোতের এগেনস্টে গিয়ে সাবধান বাণী, যাতে আলটিমেটলি আপনারা লং রানে মার্কেটে টিকে থাকতে পারেন, সেই পয়েন্টসগুলি আপনাদের সাথে শেয়ার করি। যে কারণে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো মতেই ভুলবেন না। আর নেক্সট মান্থে, অ্যাকচুয়ালি এই মাসেই, মে মাসে 17 তারিখ কলকাতার দমদমে রবিবার দিন সকাল 11টায় আমি আমার এবছরের সেমিনার অ্যারেঞ্জ করেছি। যারা যারা লার্ন ফর আর্ন অথবা সিক্রেট ইনভেস্টিং চ্যানেলের সেমিনারে আসতে ইচ্ছুক তারা অবশ্যই নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন, এবং আমি প্রত্যেক বছর কলকাতায় এসে একটি করে অফলাইন ব্যাচ করাই, সেটাও ওই সময়তেই আমি অ্যারেঞ্জ করব। যে বা যারা সেমিনারে অ্যাটেন্ড করতে ইচ্ছুক অথবা অফলাইন ক্লাস করতে ইচ্ছুক, সামনাসামনি এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন থেকে একেবারে বেসিক স্টক মার্কেটের সাইকেল পর্যন্ত সমস্ত পয়েন্ট সেই ক্লাসে কভার করা হবে। যারা ইন্টারেস্টেড অবশ্যই নাম রেজিস্ট্রেশন করিয়ে রাখবেন। চলুন কোম্পানি দুটোর অ্যানালাইসিস স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের সাথে কভার করছি। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। কোম্পানি প্রথম যে কোম্পানি, এই কোম্পানিতে বিশাল বড় চুকলিবাজি ধরা পড়ছে। বর্তমানে কোম্পানিটা আজকেও আপার সার্কিট দিয়েছে। কোম্পানির নাম হচ্ছে স্টারলাইট টেকনোলজিস। ম্যানেজমেন্ট টিমের বিশাল কিছু গাইডেন্স রয়েছে, ম্যানেজমেন্ট টিমের কিছু এক্সপেনশন প্ল্যান রয়েছে, কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট শেয়ার লুজ করছে, এটা একটা নেগেটিভ সাইড। কিন্তু শেয়ার প্রাইসকে যদি আপনারা ফলো করেন, তাহলে লাস্ট এক বছরের মধ্যে যে কোম্পানিটা জানুয়ারি 2026-এ শেয়ার প্রাইস ছিল 86 টাকা, সেটা রকেট র্যালি হয়ে 324 হয়ে গেছে। কেন? কারণ কোম্পানির ম্যানেজমেন্ট টিমের কিছু ফলস গাইডেন্স। ভালো করে বোঝার চেষ্টা করুন। যে কোম্পানির পিই জি রেশিও নেগেটিভ, কোন কোম্পানির পিই জি রেশিও আমাদের বোঝায় যে কোম্পানি যতটা পিই ডিমান্ড করছে বা যেই ভ্যালুয়েশন ডিমান্ড করছে, তার এগেনস্টে কোম্পানির আর্নিং গ্রোথ বা আর্নিং কোয়ালিটি ওই পিই রেশিওকে সাজেস্ট করছে কিনা। সেই হিসেবে পিই জি রেশিও নেগেটিভ, তার মানে কোম্পানির মধ্যে কোথাও কোনো গন্ডগোল থাকলেও থাকতে পারে। পিই জি নেগেটিভ মানে কোম্পানি খারাপ, এটা কিন্তু নয়, কিন্তু থাকলেও থাকতে পারে। কি গন্ডগোল আছে সেটা চেক করে নিতে হবে। যদি গন্ডগোল না থাকে সেক্ষেত্রে সেই টাইপের কোম্পানির সাথে যাওয়া যায়। আপনারা স্ক্রিনের উপর দেখুন, যদি আমি কোম্পানির রিটার্ন দেখি, যে কোম্পানি মাত্র 2% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, যে কোম্পানির ঘাড়ের উপর বর্তমানে 0.86, মানে যদি কোম্পানির প্রমোটারের নিজের ক্যাপিটাল থাকে 100 টাকা, তার এগেনস্টে কোম্পানির 86 টাকা ধার নেওয়া রয়েছে, এই ধরনের কোম্পানি কন্টিনিউ আপার সার্কিট মারছে। আচ্ছা, আমি যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, যে কোম্পানি লাস্ট 11টা বছরে তাদের সেলসকে দুগুণ করতে পারেনি, বরঞ্চ কোম্পানি সিক্লিক্যালের মধ্যে বিলং করছে। 3000 কোটি কোম্পানির টপ লাইন, কমে 2000 কোটি,
বেড়ে কোম্পানি 6,000 কোটি, আবার সেখান থেকে আধা, এই ধরনের কোম্পানি। এবং যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লসের মধ্যে আসেন, কোম্পানি আজ থেকে 7-8-10 বছর আগে 500 কোটি প্রফিট দেখিয়েছিল, সেই প্রফিট কোম্পানি এখনো ক্রস করতে পারেনি, বর্তমানে প্রফিট রয়েছে 56 কোটি। এবং যদি আপনি বর্তমানে এই 56 কোটি প্রফিটটাও দেখেন, তাহলে সেখান থেকে 75 কোটি তো কোম্পানির আদার ইনকাম রয়েছে, এবং কোম্পানি মাঝে মাঝে 48% ট্যাক্স এবং 50% ট্যাক্স, এখানে একটু প্রবলেমেটিক লাগছে। আচ্ছা, এটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। কোম্পানির অতীতের যদি আপনি প্রফিট গ্রোথ দেখেন, কন্টিনিউয়াসলি নেগেটিভ প্রফিট গ্রোথ কোম্পানি দেখিয়েছে। হঠাৎ করে এক বছরে কোম্পানি 138% তার বটম লাইনকে গ্রোথ করেছে, কিন্তু কোম্পানির শেয়ার প্রাইস কন্টিনিউয়াসলি পারফর্ম করে যাচ্ছে, আর লাস্ট এক বছরে 400% রিটার্ন প্রোভাইড করেছে। এবার আসি আসল পয়েন্টসে। আমি যদি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি, তাহলে কোম্পানি যদি আপনি ক্যাপেক্স প্ল্যান দেখেন, লাস্ট 10 বছর ধরে কোম্পানি ওই 2,500 কোটিতেই কুতে যাচ্ছে, সেখান থেকে অগ্রসর হতে পারছে না। এবং যদি আমি কোম্পানির আদার অ্যাসেটস এর মধ্যে আসি, তাহলে কোম্পানির কাছে ট্রেড রিসিভেবলস কত রয়েছে? 1,000 কোটি টাকা। মানে কোম্পানির 1,000 কোটি টাকা ট্রেড রিসিভেবলস, আর কোম্পানি তো লাস্ট 10 বছরে 1,000 কোটি টাকা কামাতেই পারেনি। তার মানে যে কোম্পানি লাস্ট 10 বছরে যত টাকা কামাতেই পারেনি, তার থেকে বেশি টাকা কোম্পানির মার্কেটে ট্রেড রিসিভেবলস রয়েছে। এই টাইপের কোম্পানি থেকে অ্যাভয়েড করতে হবে। ঠিক ইকুয়াল সাইন বিসিজি গ্রুপের মধ্যেও দেখা গেছিল। এবং যদি আপনি এ কোম্পানির রিজার্ভও দেখেন, তাহলে লাস্ট 12-13 বছর ধরে রিজার্ভে কোনো গ্রোথ নেই, ইকুয়াল পজিশনে দাঁড়িয়ে রয়েছে। আপনি যদি কোম্পানির আর একটা জিনিসে আসি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসেন। আচ্ছা, ক্যাশ ফ্লো কোম্পানির ঠিক আছে, এখানে কোম্পানির রেশিওর মধ্যে যদি আমি আসি, একদিকে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ নেগেটিভ দেখাচ্ছে, কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ নেগেটিভ দেখাচ্ছে, অপরদিকে কোম্পানির ট্রেড রিসিভেবলসে যদি আপনি আসেন, সেখানে 1,000 কোটি টাকা। এটা কিভাবে মানায়? কোম্পানি তার অ্যাক্রুয়ালস কিছুতেই ম্যাচ করতে পারছে না, সমস্ত দিক থেকে এখানে চুকলিবাজি দেখা যাচ্ছে। এই সাইনগুলো আমি ঠিক মেলাতে পারছি না, কোম্পানির মধ্যে কিছু নেগেটিভ সাইন। এবং যদি আমি কোম্পানির মধ্যে আসি, প্রোমোটার স্টেকে, প্রোমোটার কন্টিনিউয়াসলি তাদের স্টেককে রিডিউস করেছে। প্রোমোটার যদি কোম্পানি নিয়ে বুলিশ থাকে, তাহলে প্রোমোটার তাদের স্টেককে ইনক্রিজ করে, এবং এই প্রোমোটার কন্টিনিউ তাদের স্টেককে রিডিউস করেছে। এফআইআই ডিআইআই এফআইআই তাদের স্টেককে অবশ্যই ইনক্রিজ করেছে, ডিআইআই লাস্ট কিছু কোয়ার্টারে তাদের স্টেককে রিডিউস করেছে। মাঝখানে ডিআইআই তাদের স্টেক 1% ছিল, সেখান থেকে 11% গেছে, আবার কমে 10%। রিটেল পাবলিকের পার্টিসিপেশন যদি আমি দেখি, তাহলে 36% থেকে পার্টিসিপেশন কমে 33%। ঠিক আছে, এখানে কিছু পজিটিভ সাইন রয়েছে। এবং যদি আমি এই কোম্পানিতে আসি, আকাশ বানসাল এই কোম্পানিতে অ্যাকচুয়ালি ইনভেস্টেড ছিলেন, এখান থেকে তিনি কন্টিনিউ তাদের স্টেককে রিডিউস করেছেন, এটা তো একটা নেগেটিভ সাইন। আকাশ বানসালি এই কোম্পানি থেকে এক্সিট পজিশন কেন নিয়েছেন সেটা আমি জানি না, কিন্তু কোম্পানির অ্যাক্রুয়ালসের মধ্যে আমি কোনো ম্যাচ পাচ্ছি না। কারণ কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ নেগেটিভ, কোম্পানির ট্রেড রিসিভেবলস ওদিকে খুব হাই, আবার কোম্পানি কোনো ক্যাপেক্সও করছে না, কিন্তু কোম্পানির শেয়ার প্রাইস উপরের দিকে যাচ্ছে। কেন? কারণ প্রমোটার বলছে তারা ভবিষ্যতে বিশাল বড় গ্রোথ করবে, XYZ মার্কেট থেকে XYZ প্রোডাকশন করে তারা দেখাবে। এই টাইপের কোম্পানি থেকে অ্যাভয়েড করুন। এই ধরনের কোম্পানি কিন্তু আমাদের ফাঁসিয়ে দিতে পারে, কারণ কোম্পানির অ্যাক্রুয়াল আর্নিং যদি ম্যাচ না করে, সেক্ষেত্রে কোম্পানি কোনো না কোনো জায়গায় চুরি করছে তাদের চার্টার্ড অ্যাকাউন্টের মাধ্যমে। চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে এই কারণেই কোম্পানিতে রাখা হয়, কারণ কোম্পানি যেইভাবে আপনাদের ভুল বোঝাতে চাইছে, যাতে সেইভাবেই কোম্পানি বোঝাতে পারে। ম্যানেজমেন্ট টিম যদি ঠিক থাকে, তাহলে অ্যাক্রুয়াল আর্নিং এ কোথাও গন্ডগোল হওয়ার কথা নয়। এটা হচ্ছে ফার্স্ট কোম্পানি। আরো ডিপ অ্যানালাইসিস কোম্পানিতে করা যেতে পারে, সেই পয়েন্টসে আমি আসছি না, ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাবে। স্ক্রিনের উপরে দেখুন, নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, সে কোম্পানিটা হচ্ছে HFCL। বর্তমানে খুবই ট্রেন্ডিং কোম্পানি। আপনি যদি কোম্পানির গ্রাফ দেখেন, রকেটের মতন শেয়ার প্রাইস কন্টিনিউ উপরে চলে গেছে। লাস্ট 5 বছরে যদি আমি দেখি, এবং কি লাস্ট 10 বছরেও যদি আমি দেখি, অতীতে বহুবার কোম্পানি রিটেল ইনভেস্টরদের ক্যাপিটালকে ভালো মতন জিরো করে দেখিয়েছে। 34 টাকা থেকে শেয়ার প্রাইস কমে কত চলে এসেছিল? 10 টাকা, 9 টাকা। সেটা রিকভারি করতে কতটা সময় লেগেছিল? 2017 থেকে শুরু করে 2021, সাবধান। এবং এই কোম্পানি ভেরি রিসেন্টলিও যদি আমি দেখি, রিটেল ইনভেস্টরদের কিভাবে 161 থেকে শেয়ার প্রাইস কারেকশন করে শুধু 61, সেখান থেকে আবার রকেট র্যালি। ফান্ডামেন্টালি প্রবলেমটা কোথায়? কোম্পানির PEG রেশিও বর্তমান 53-তে রয়েছে। আমি যদি কোম্পানির রিটার্ন
অন ইকুইটি দেখি, তাহলে রিটার্ন অন ইকুইটি রয়েছে এখানে 6.9%। মানে এ কোম্পানি ব্যাংকে টাকা রাখলে যতটা আর্নিং করা যায় তার থেকেও কম আর্নিং করছে, কিন্তু শেয়ার প্রাইস 59 থেকে রকেট র্যালি নিয়ে 133-এ চলে গেছে এক বছরের মধ্যে। ভালো কথা, এখানে তো কোম্পানির নেগেটিভ সাইড। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি, তাহলে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানির মধ্যে কোনো অ্যাপ্রিসিয়েশন নেই। একদম লেটেস্ট কোয়ার্টারে যদি আমি আসি, 800 কোটি থেকে কোম্পানির টপ লাইন গ্রোথ করে 1800 কোটি। কিন্তু এটা কি করে কোম্পানি করেছে সেটা কোম্পানি জানে, আমি আর সে সমস্ত পয়েন্টসে আসবো না। যদিও নেগেটিভ অপারেটিং প্রফিট মার্জিন থেকে পজিটিভ অপারেটিং প্রফিট মার্জিনে গেছে, সে কারণে সেন্টিমেন্ট পজিটিভ হতে পারে, এবং নেগেটিভ আর্নিং থেকে কোম্পানি পজিটিভ আর্নিংয়ে গেছে, সে কারণে এখানে সেন্টিমেন্ট পজিটিভ হতে পারে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে কোম্পানিতে কিন্তু এখানে কিছু মিসম্যাচ রয়েছে। কি মিসম্যাচ রয়েছে? প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানির মধ্যে কোনো গ্রোথ নেই ইয়ার অন ইয়ার বেসিসে। কোম্পানির বটম লাইনে যদি আমি আসি, লাস্ট 10 বছর ধরে কোম্পানির বটম লাইন সেই একই নির্দিষ্ট লেভেলে দাঁড়িয়ে আছে, কিন্তু শেয়ার প্রাইস লাস্ট 1 বছরে 60% রিটার্ন দিয়েছে। লাস্ট 10 বছরে কোম্পানি 21% করে সিএজিআর রিটার্ন দিয়েছে, যদিও সেই ম্যাক্সিমাম রিটার্নটাই লেটেস্ট রিটার্ন, কিন্তু কোম্পানি কোনো গ্রোথ করে দেখাতে পারেনি। কিন্তু লেটেস্ট ইয়ারে হঠাৎ করে কোম্পানির 76% গ্রোথ। কন্টিনিউয়াসলি কোম্পানির রিটার্ন অন ইকুইটি ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। ব্যালেন্স শিটের মধ্যে যদি আমি আসি, তাহলে কোম্পানির রিজার্ভ এখানে ঠিক আছে, কোম্পানির বড়োয়িং এখানে বেড়েছে, ঠিক আছে, বড়োয়িং তো বাড়তে পারে। আমি যদি কোম্পানির ফিক্সড অ্যাসেটে আসি, 800 কোটি থেকে ফিক্সড অ্যাসেট 1600 কোটি। এই 1600 কোটি টাকাটা হলো কোথা থেকে? কোম্পানির লেটেস্ট এখানে ইনঅর্গানিক গ্রোথ করে দেখাচ্ছে। ইনঅর্গানিক গ্রোথ কোথা থেকে করছে বা কেন করছে আমি অত ডিপ অ্যানালাইসিসে যেতে চাই না, কিন্তু অ্যাক্রুয়ালসে কোম্পানির মধ্যে প্রবলেম আছে। কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বলছে যে কোম্পানি তাদের টাকা ঘুরিয়ে ঘরে আনতে পারছে না, আর এদিকে যদি আপনি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখেন, তাহলে কোয়ার্টারলি রেজাল্ট বলছে কোম্পানি তাদের টপ লাইনকে দ্বিগুণ করেছে। এখানে একটা মিসম্যাচ ডাটা, এটা আমাদের জন্য নেগেটিভ সাইন প্রোভাইড করছে। আচ্ছা, নেক্সট পয়েন্টে যদি আমি আসি, আমি একবার কোম্পানির আদার অ্যাসেটস এর মধ্যে গিয়ে ট্রেড রিসিভেবলস যদি আমি দেখি, 2200 কোটি টাকা তো কোম্পানির ট্রেড রিসিভেবলস রয়েছে। এই টাকাটা তো কোম্পানি লাস্ট 4 বছরে জোগাড় মানে 4-5 বছরেও কোম্পানি কামাতে পারেনি। তাহলে কোম্পানির এত বড় ট্রেড রিসিভেবলস কেন থাকবে? এটা তো কোম্পানির ডাটার সাথে কোনো মতেই ম্যাচ করছে না। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে। এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, প্রোমোটার তাদের স্টেককে কন্টিনিউ রিডিউস করেছে, এফআইআই তাদের স্টেককে মেইনটেইন করে রেখেছে, ডিআইআই তাদের স্টেককে রিডিউস করেছে। অতীতে বাড়িয়েছিল, কিন্তু বর্তমানে তাদের স্টেক সব থেকে লোয়েস্ট পজিশনে তো নেই, যেটা 2% আগে ছিল, এখন 8%। 14% থেকে তারা কন্টিনিউ রিডিউস করে 8%। পাবলিকের স্টেক যদি আমি আসি, কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে, এটা নেগেটিভ সাইন। রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা আমার মনে হচ্ছে এই ধরনের কোম্পানিতে ফেসে যাচ্ছে। দেখুন, আমার এই মোটা বুদ্ধিতে আমি যতটা বুঝি সেটুকু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই ধরনের কোম্পানিগুলো অনেক সময় ম্যানেজমেন্ট টিম আমাদের অনেক কিছু বোঝানোর চেষ্টা করে যে আমরা ভবিষ্যতে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, বিশাল বড় প্রফিট করে দেবো, এই দেবো সেই দেবো, আর সেই প্রমিসের চক্করে পড়ে রিটেল ইনভেস্টর এই টাইপের কোম্পানিতে ফেসে যায়। আমি বলছি না এই কোম্পানি এখান থেকে বেটার করতে পারবে না, হয়তো এখান থেকে শেয়ার প্রাইস ইনিশিয়ালি কিছু টাইমের জন্য বেটার করলেও করতে পারে, কিন্তু আলটিমেটলি এই ধরনের কোম্পানিতেই রিটেল ইনভেস্টর ফাঁসে। দেখুন, আমি একবার 2 টাকা কামালাম, পরের বার 2 টাকা কামালাম, এরকম করে যদি আমি 5 টাকা কামালাম, তারপরে একটি কোম্পানিতে ফেসে গিয়ে যদি আমি 10 টাকা ডাউন করলাম, তাহলে আলটিমেটলি তো এগোনোর বদলে আমি পিছিয়ে গেলাম। তার থেকে বেটার যে মার্কেটের বহু কোয়ালিটি কোম্পানিগুলো রয়েছে, যেগুলো হয়তো আপনাকে রিটার্ন কম দিতে পারে, কিন্তু আপনার ক্যাপিটালকে বার্নিং অন্তত পক্ষে করাবে না, আমি মনে করি সেই টাইপের কোম্পানিতে ইনভেস্ট করাটাই বেটার ডিসিশন হতে পারে, নাকি এই টাইপের যে সমস্ত কোম্পানিগুলো তাদের ব্যালেন্স শিটকে মেলাতেই পারছে না সেই ধরনের কোম্পানিতে যাওয়া উচিত। ফাইনাল ডিসিশন আপনাদের। আপনারা যথেষ্ট বুদ্ধিমান লোক, যথেষ্ট বুদ্ধি করে আপনারা অনেক কিছুই করছেন বর্তমানে, তো অবশ্যই আমি সাজেস্ট করব, আমিও একজন রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, আমার তরফ থেকে আমি বলতে চাই, ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানিতে, গ্রেট কোয়ালিটি কোম্পানির সাথে থাকুন, তাতে রাতে আরামসে ঘুমিয়ে আমরা ধীরে ধীরে গ্রোথ করতে পারবো, কিন্তু আলটিমেটলি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। যদি আপনি তাড়াহুড়োর চক্করে পড়ে রানিং ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের ভেতরে ঢুকে যান, সেটা আরো ডেঞ্জারাস হতে পারে। হয়তো একবার দুবার আপনার পা পিছলাবে না, কিন্তু একবার যেদিন পা পিছলাবে সেদিন প্রবলেমে পড়তে পারেন। এটাই আমার সাজেশন থাকবে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি পজিটিভ লাগে, ভিডিওটি ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এই ধরনের অ্যানালাইসিস শিখতে পারে।
চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনটি প্রেস করতে কোনো মতেই ভুলবেন না। আমার সেমিনার অ্যাটেন্ড করতে পারেন 17 তারিখ রবিবার, মে মাসের 17 তারিখ রবিবার সকাল 11টা থেকে কলকাতার দমদমে আমি সেমিনার অ্যারেঞ্জ করছি। আসতে ইন্টারেস্টেড থাকলে আপনার ফ্যামিলি মেম্বারসদেরও নিয়ে আসতে পারেন যদি শিখতে ইন্টারেস্টেড থাকেন। সেমিনার অ্যাটেন্ড করুন, ফ্রি সেমিনার। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।